কিন্তু নাতেই লাগবো। আমি যাই, ওষুধের পেট ফুটতো না। শুনছি ওমা ডাক্তারের কাছে যাব। তুমি থাকো, আমি যাই। এই মহিলাটারে লইয়া আমি আর পারলাম না। সারাটা জীবন আমার জ্বালাই মারলো। আমি যাই দেখি ওইদিকে আবার বৌমার লোকে জানি কি ফেসাল করে। আমি একটু যাই দেখি গিয়া। ও লক্ষ্মী কই গেলা? আইতাছি। তাড়াতাড়ি করো, ডাক্তার কাছে যাইতে হইব তো। এত হইচই করতাছো কেন? আমার বুঝি তৈরি হইতে সময় লাগে না? জানো লক্ষ্মী, আমার না মন কইতাছে আমারও একটা ছেলে হইব। কি কইলা তোমরা? আরে কোনো ঘটনা ঘটার আগে আমার মনে জানা হইয়া যায়। জন্ম মৃত্যু সবটাই ভগবানের হাতে। এইটা কেউ গ্যারান্টি দিতে পারে না। এটা গ্যারান্টি মানে বুঝি না, আমার পুরোই লাগবো। যদি মাইয়া হয়, আর ডাক্তারের কাছে গেলে সব পরিষ্কার হয়ে যাইব। কি কইতে চাইতাছো? কিছুই তো বুঝতে পারলাম না। ডাক্তার যদি কয় মাই হইব, তাহলে কিন্তু আমরা রাখতাম না। ও কি? ছেলে মেয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তুমি টিভি দেখো না? তাছাড়া ওই বাড়ি মিলি লেখাপড়া শিক্ষা ডাক্তার হয় না, বিপা কর্মকার মাইয়া হইয়া সারা দেশের নাম উজ্জ্বল করে নাই। তুই কি আমার জ্ঞান দিতে হইব? বুঝছ না, পুরোটা আগে বংশগত শেষ। পোলা 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 মায়ের নাতি চাই, বাবার পোলা চাই। আচ্ছা আচ্ছা, তুমিও তো একটা পোলা। তুমি তোমার মা বাবার লাগে কি করছো? বাবা বাবা পুরা মানুষ, আজ রুজি করে রান্না করে খাওয়ায়। তোমার লজ্জা লাগে না? কি কি কইলি তুই? না খাওয়ার তোলা দিলি? হ্যাঁ খাওয়ার তোলা দিলি? খাওয়ার তোলা দিলি? তোরে কি খাওয়াইব? তোর খাওয়ার তোলা দিলি? তারা সুপারি দিয়ে দেয় বলতে কি করি আমি? খাওয়ার তোলা দিলি রে? হ্যাঁ খাওয়ার তোলা? কাঁদিস না। মা, মা গো, তুমি আমাকে মেরো না মা। আমি এই পৃথিবীর আলো দেখতে চাই। ছেলে যা করে তার চাইতে অনেক বেশি করবো। তুমি শিক্ষিত হয়ে তোমার বাবার দাদু ঠাকুমার যত্ন নেব। তুমি আমাকে মেরো না মা। তোমার দুটি পায়ে পড়ে, তুমি আমাকে মেরো না। আমাকে পৃথিবীর আলো দেখতে দাও মা। পৃথিবীর আলো দেখতে দাও। কি দেখলাম আমি? তুই তুই কিচ্ছু ভাবিস না রে মা। আমার আমার যত কষ্টই হোক না কেন, আমি তোরে মরতে দিব না রে মা। আমি তোরে মরতে দিব না। কি গো বৌমা, তোমার এই অবস্থা কেন? আর তুমি কাঁদতাছো কেন? কি হইছে তোমার? বাবা, আমার বাঁচান বাবা। আচ্ছা বাবা, আপনি বলো তো বাবা, আমি কি ইচ্ছা করে বুঝতে পারো? উঠো, উঠো বৌমা, উঠো। তোমার তোমার শাশুড়ি আর তোমার স্বামী ওরা একজোট হইছে। তুমি তুমি কিন্তু ওকে কথায় কোনো খারাপ কাজ করো না মা। ওকে কথায় কোনো খারাপ কাজ করো না। বাবা, আমার আশীর্বাদ করেন বাবা। আমি যাতে এই যুদ্ধে জয় হতে পারি বাবা। আমার আমার আশীর্বাদ সবসময় তোমার পাশে আছে মা। আমার আশীর্বাদ সবসময় তোমার পাশে আছে। এখন চলো তো মা, এই সময় তোমার শরীরের প্রতি যত্ন নেওয়া দরকার। বাবা, আমি যে আর সহ্য করতে পারছি না বাবা। আমি যে আর সহ্য করতে পারছি না। মা এখন চলো, তোমার আবার ডাক্তারের কাছে যাইতে হইব। আর তোমার লগে ভগবান আছে মা, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারতো না। এখন চলো মা, তোমার আবার ডাক্তারের কাছে যাইতে হইব। চলো। আইতাছি মা। ও মা, দেখতাছি না যে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা। আমার একটা শুভ সংবাদ দে। আর শুন, যে কথাটা বলছিলাম, কোন কথাটা মা? ডাক্তার বাবুরা কবি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতো। যদি কেউ মায়া হইব, তাহলে এই নে টাকা, জায়গা পরিষ্কার করে দিবি। লক্ষ্মী যদি রাজি না হয়? লক্ষ্মীর কথা তো তোর দেখ করবো না। জানোস না, তুই বাচ্চার বাবা, তোর কথা শেষ কথা। কি গো বৌমা, কই গেলা? আইতাছি মা। ডাক্তারের কাছে কখন যাবা? বেড়ে লাইব আশীর্বাদ করি যেন একটা
শুন সুমন, যেমন যেমন কইছি ঠিক তেমন তেমন করবি। চলো চলো কি আমরা যাই, ডাক্তারের কাছে যাইতে হইব। তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি করো। দুগা দুগা আগুন, তুমি আমার সুমনটার দিকে চাইও, যেন আমাকে বংশে একটা বাতি জ্বলে। কি গো সুমনের মা, তারা ডাক্তারের কাছে গেল? হ্যাঁ গেল, কিন্তু ওর হাত পাত তো আমার কাছে মোটেও ভাল লাগলো না। এবিরে তো মনে হয় রাজি হইব না। রাজি হইব না? এই কি রাজি হইব না? তোমার শুনে লাভ নাই, আমি শুনে রাখছি যদি মায়া হল্লা জানতে পারে তারা শেষ করে দিত। সুমনের মা, তুমি তুমি বুড়া বয়সে আমরা কি জেলে পুরার পদ্ধতি করতেছো নাকি? আর এখন এখন আইন যে করা। বাদ দাও তোমার আজ, আমাকে বংশের কথা আমরা চিন্তা করবো। সরকার টরকার বাদ দাও, বংশ শেষ হয়ে যাবো। আর আমরা কিছু করলে তুমি সরকারের ভয় দেখাও। সুমনের মা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি তুমি এই কাজে একটু ঠেলে দিও না। তুমি আমারে বুঝাইতে হইব না, আমি কি তোমার থেকে কম বুঝি নাকি? তুমি তোমার কাছে যাও। যাই যাই, তবে একটা কথা কই সুমনের মা, যে পাপ কাজ তুমি করতেছো শান্তি পাইবা না, কইয়া দিলাম। শান্তি পাইবা না কোনোদিন, কইয়া দিলাম। আচ্ছা আচ্ছা, আপনারা করছে দেখি মায়া হইলে একবার তার নিজের বাড়িতে খাওয়ায়া দাওয়ায়া বড় করো, তারপর আবার টাকা পয়সা খরচ করে বিয়া দাও। পেঁয়াজে খাওয়াও বাপরে বাপ, কত করো। আমি যাই একটু আগাইয়া দিই, কি খবর রে? ভালো হইলে তো ভালো, তাহলে লক্ষ্মীর যে কি করু মাথাটা ঠিক নাই। বেরেল রে ওই তো আয় চালান না আছে না, বেরেলের তো আবার গার্ডও আছে। বেরেল নেবলাটা ঘুমোই আছে রে। স্বামীর নাম সুমন দাস। আচ্ছা বলুন, আপনার সমস্যা কি? স্যার, আমার শরীরটা না কেমন কেমন জানি করে। ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না স্যার? কই দেখি একটা দেখি। এটা? টিক টিক করে তো একটা সুখবর আছে। কিছু খবর? সুমন বাবু, আপনি বাবা হতে যাচ্ছেন। একটা কথা কমু ডাক্তার বাবু, বলো। অহম তো কত রকমের যন্ত্রপাতি বেরিয়েছে, একটু পরীক্ষা করে দেখবেন ছেলে হইব না মেয়ে হইব। এটা তো ভগবানের দান। তাছাড়া ছেলে আর মেয়ের মতো তো এখন কোনো পার্থক্য নেই। কি ব্যাপার লক্ষ্মী দেবী, আপনি কিছু বলছেন না যে? কিছু না না না, কিছু না। কিছু চিন্তা করছেন? না মানে আমার শাশুড়ি। ও বুঝেছি বুঝেছি, ছেলের কথা বলেন তাই না? শুনুন সুমন বাবু, ছেলে আর মেয়ের মধ্যে তো এখন কোনো তফাৎ নেই। তাছাড়া আমারও তো একমাত্র মেয়ে, সে আজ পড়াশোনা করে আমার মতো ডাক্তার হয়েছে। তাহলে বলুন ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কোথায়? তবুও ডাক্তার বাবু একটু পরীক্ষা করে দেখেন না, যদি দেখেন মেয়ে হইব আরে শেষ করার লাগি আমি আপনাকে অনেক অনেক টাকা দিব। কি কি বললেন? আপনি জানেন না ভ্রূণহত্যা আইনত দণ্ডনীয়? তাছাড়া আপনি আমাকে জেলে দিতে চান নাকি? আপনারা যাবেন না পুলিশ ডাকবো? চলো চলো কি আমি যাবো না বলছি, ইয়ার থেকে কোনো লাভ নাই। চলো চলো। দেখলেন তো, যে সন্তান এখনো পৃথিবীর আলো দেখলো না তাকে মারার জন্য এরা টাকা দিতে প্রস্তুত। এরা মহাপাপী, এদের মতো লোকেদের জেলে পোড়া উচিত। তাছাড়া মেয়েরা আজকাল কি না করছে, গান বাজনা, খেলাধুলা, লেখাপড়া সব দিক দিয়ে ছেলেদের চেয়ে এগিয়ে। তাহলে তাহলে ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কোথায়? আর আপনারা জানেন তো
ভ্রূণ হত্যা ও ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয়। বুঝলেন? আপনারা এই ভুল কেউ করবেন না, কেউ করবেন না। কি খবর নিয়ে এসেছিস? কি হয়েছিল 18 বছর আগে? আরে তুমি দিনে বেলা সকাল 10টায় আমাদের স্কুলের রেজাল্ট বেরিয়েছে, দ্বাদশ শ্রেণীর রেজাল্ট বেরিয়েছে। আমাদের স্কুল থেকে 100 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। তার মধ্যে সবাইকে পেছনে ফেলে এই স্কুলের রিয়া দাস প্রথম স্থান অধিকার করেছেন। আমি রিয়া দাসকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করব। পাশাপাশি এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব মঞ্চে এসে রিয়াকে গোল্ড মেডেল দিয়ে সম্মান জানানোর জন্য। আমি মঞ্চে রিয়া দাস এবং প্রধান শিক্ষক মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। এখন রিয়া দাসকে অনুরোধ করব তার সাফল্যের পেছনে যারা ছিলেন তাদের সম্পর্কে সংক্ষেপে কিছু বলার জন্য। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, শ্রদ্ধেয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, বন্ধু বান্ধব ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা, তাদেরকে আমার প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমার এই সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অবদান উল্লেখযোগ্য, কিন্তু এর পেছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি আর কেউ না, আমার মা। আমি অনুরোধ করব আমার মাকে মঞ্চে রাখার জন্য। আমরা রিয়া দাসের মা তথা শ্রী লক্ষ্মী দেবীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লক্ষ্মী দেবীর জন্য জোরে একটা হাততালি হোক। আমি লক্ষ্মী দেবীকে পুষ্প দিয়ে বরণ করে নেওয়ার জন্য প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করছি এবং রিয়া দাসকে গোল্ড মেডেল দেওয়ার জন্য আমি প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব রিয়ার মার হাতে যেন রিয়াকে গোল্ড মেডেলটি দেওয়া হয়। আমি প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব সংক্ষেপে কিছু আলোচনা করার জন্য। আজকে এই রেজাল্ট এবং মেডেল প্রদান অনুষ্ঠানে আগত সম্মানিত অভিভাবক, অভিভাবিকা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং মিডিয়ার বন্ধুগণ, আপনারা শুনেছেন আজ দ্বাদশ শ্রেণীর রেজাল্ট আউট হয়েছে। তাতে এই বিদ্যালয়ের ছাত্রী রিয়া দাস শুধুমাত্র আমাদের বিদ্যালয়ের নামে উজ্জ্বল করেনি, সমস্ত মহকুমার নাম উজ্জ্বল করেছে এবং সমস্ত ছেলেদের পেছনে ফেলে গিয়ে প্রথম স্থান অধিকার করেছে। আপনারা জানেন, কোনো একটি পরিবারে যখন একটি কন্যা সন্তানের জন্ম হয় তখন তার মা, বাবা, ঠাকুমা, দাদু, দিদা, আত্মীয় স্বজন সকলের মন খারাপ হয়ে যায়। কিন্তু একটি মেয়েকে যদি উপযুক্তভাবে যত্ন করা হয় তাহলে সে যে একদিন বড় হতে পারে এবং সকলের নাম উজ্জ্বল করতে পারে, তার প্রমাণ দিয়েছেন আমাদের মাননীয় লক্ষ্মী দেবী এই রিয়ার মধ্য দিয়ে। আমি আশা করব এ দেশের প্রতিটি ঘরে ঘরে যাতে লক্ষ্মী দেবীর মতো মা জন্মান এবং আমার বিশ্বাস রিয়া একদিন অনেক বড় হবে এবং এ দেশের নাম উজ্জ্বল করবে। সকলকে নমস্কার, ধন্যবাদ। আদেশক্রমে আজকের এই গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। গোবিন্দ সর ডাক্তার আছে। ওই দাদা ডাক্তারবাবু, আমার মুখ ওখানে বসায়, ডাক্তারবাবু। করে দিয়ে গেল। দিদা নাতনি না শাশুড়ি। Oh my God!
ওনার যে অবস্থা, ওনাকে এখনই দ্রুত দেখ, রক্ত দিতে হবে। বেরেলে বউটা। বলুন, আপনাদের মধ্যে কে রক্ত দেবে? কি সুমন বাবু, আপনি আপনার মাকে রক্ত দেবেন না? না না, আমি রক্ত দেব না। আপনার রক্ত দিলে আমি নিজে অসুস্থ হয়ে যাবো। তাহলে যে আপনার মাকে বাঁচানো যাবে না? না বাঁচলে আমি কি করব? বুড়ো হয়েছে, মরলাম মরবো। ডাক্তারবাবু, তবু আমার ঠাকুমাকে বাঁচান না। যত রক্ত লাগে আপনি আমার শরীর থেকে নিন ডাক্তারবাবু, তবু আমার শাশুড়ি মাকে বাঁচান, আমার যে মা নাই। সিস্টার, আপনি ওনাকে ভেতর নিয়ে যান। হ্যাঁ, আবার আটে গেল আসিস না। আর দিয়াও ঢুকিয়ে দিবি, আপনি আমার সাথে ভেতরে আসুন। কোনো মিনিট হয়েছে চেক আপ করো ঠাবিরাতে কাঁপে রে, কান্দে কান্দে তার বউ মরিয়া গেছে। ভগবান আমার মমতারে বাঁচাতে আমার মমতারে বাঁচাতে। বাবা, বাবা, আমি জানি মারে বাঁচানো যাইব না, শুধু তারা রক্ত দিয়া তারা অসুস্থ হইব। আমি যাই রক্ত দিব, তারা অসুস্থ হইতো। আল্লাহ তেও নি জায়গা টপকাইয়া মমতা, শুনছো তুমি? আসছে না কারণ যে ছেলে ছেলে কইরা তুমি কোনদিন তোমার বৌমারে দিদি ভাইয়ে দেখতে পাচ্ছ না? একটু ভালো কথা কইছো না? আরে ডাক দে কি রে বাঁচাইতি না রে। আজ তোমার ছেলে তোমারে ডাক্তারে রেখে গেছে। বোধে ও বোধে তোমার পিছে দাঁড়িয়ে রয়েছে তে ফালাই দিয়ে নাটক করিস না ভাইরা। চাপাই গেলে লেলে ওই আসলে কি তার মারা গেছে নি তার বউ? বৌমা, দিদি ভাই রক্ত দিলি তো? ও দাদু, কিছুক্ষণের মধ্যে ঠাকুমার জ্ঞান ফিরে আইব। বৌমা, 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 তুমি আমারে মাফ করে দাও বৌমা। আমি সারা জীবন ওই কোনোদিন মুখ খুলছি না, তোমরা পক্ষে কোনোদিন কথা কইছি না। আমি তোমরা অপরাধী বৌমা, আমি তোমার অপরাধী। আপনার কি দোষ বাবা? সব আমার কপালের দোষ। মা বুঝতে পারেনি তাই। আমারে মাফ করো বৌমা। কি আশীর্বাদ দিও দাদু, আমি যেন ছেলের দায়িত্ব পালন করতে পারি। দিদি ভাই, আমার আশীর্বাদ সব সময় তোর পাশে আছে দিদি ভাই, সব সময় তোর পাশে আছে। আমি ভগবানের কাছে কই তুই অনেক বড় হবি, আমার বংশের নাম উজ্জ্বল করবি, তুই অনেক বড় হবি দিদি ভাই, অনেক বড় হবি। বুঝছে নমস্কার ও হয়েছে রে। এই ওষুধগুলি ওনাকে ঠিক মতো খাওয়াবেন। আরে আর যদি রিয়া ও লক্ষ্মী দেবী সময় মতো ওনাকে রক্ত না দিত, তাহলে ওনাকে বাঁচানো যেত না। সাবধানে চলাফেরা করবেন। আমি চলি। সমতা, ডাক্তারবাবু কি কয়ে গেছে? তোমার বৌমা না না খাতাটা বাড়ি যদি দিস। না থাকতো তোমারে বাঁচানো যাইতো না, তোমারে আর বাঁচানো যাইতো না। আর তোমার ছেলে সুমন তোমারে ডাক্তারের কাছে গেছে সুমন। তুমি আমারে ক্ষমা করে দাও বৌমা, আমি যে অপরাধী। তুমি আমারে মাফ করে
খাও। আর দিদি ভাই, তোমার লগে যে আমি কোনোদিন ভালো ব্যবহার করি নাই, পোলা পোলা কইরা, বংশের পাতি পাতি কইরা আমি যে অন্ধ হয়ে আসলাম। এগুলো আপনারা কেউ করবেন না। আজ আমি বলছি, পুলাতুর মায়া অনেক ভালা, অনেক ভালা, অনেক ভালা। মায়েরারে পুলার মতো যত্ন করলে তারা পুলাতুন অনেক বড় হতে পারে। আমরা বদনামি অনেক বানাবো বড়। মাঝে। আমার দিদি ভাই তার উদাহরণ। আমার দিদি ভাই, তোমরা আমাকে ক্ষমা করে দাও বৌমা। আপনারা রিয়াকে আশীর্বাদ করেন। রিয়া যাতে বড় হয়ে আপনাকে বংশের নাম উজ্জ্বল করতে পারে। আশীর্বাদ করি দিদি ভাই অনেক বড় হবে। আমাকে বংশের নাম উজ্জ্বল করবো। ভাসছে স্রোতে গভীর ক্ষত, আমার মেয়ে জন্ম নদীর মতো। ভাসছে স্রোতে গভীর ক্ষত, আমার মেয়ে জন্ম নদীর মতো। আ অপরাধী নাটকটি মঞ্চস্থ হয় নির্দেশনা দিয়েছেন শ্রী পার্থ আচার্য। পার্থ আচার্য আপনি হাত ধরে অভিনয় ছিলেন শ্রী অঙ্কন থেকে হাত তোলে। এবং এখানে আরো যারা আছে আমি এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি। তোমার নামটা বলে দাও। আপনারা শুনতে পাচ্ছেন, ও ছিল ঝুমা ঘোষ। তোমার নামটা বলে দাও। তোমার নামটা বলে দাও। প্রিয়াঙ্কা ঘোষ, সংগীতা সরকার। পাশেই আছে শ্রী দীপজ্যোতি আচার্য। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে নাটকটা দেখছিলেন। আমরা কয়েকটা ছবি তুলবো এবং আপনারা আর